তাহলে এটা খুবই প্রয়োজন। এই জন্য আমরা এদিকে আগাচ্ছি। এই বিষয়ে আরো কথা বলবো। মাসুদ স্যারের আইসিএবি তে সিএন ইনস্টিটিউটে ক্লাস আছে, সুতরাং মাসুদ স্যারকে আহ্বান জানাচ্ছি তার সুচিন্তিত বক্তব্য রাখার জন্য। স্যার। আসসালামু আলাইকুম। শুরুতেই আমি ধন্যবাদ জানাই টিআরসিকে আমাকে এই মহতী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। টিআরসির যে মূল উদ্যোক্তা যিনি আছেন আলিমুজ্জামান সাহেব, ওনাকে আমি চিনি গত 3 বছর থেকে। কারণ আমি ক্রাউন সিমেন্টেও আছি চিফ অ্যাডভাইজার হিসেবে, এবং উনিও ক্রাউন সিমেন্টে ছিলেন আমি যখন ক্রাউন সিমেন্টে জয়েন করলাম। এর আগে আমি 20 বছর চাকরি করেছি ব্রিটিশ আমেরিকান টোব্যাকোতে, আর 18 বছর ছিলাম লাফার্জ সিলভার সিমেন্টে চিফ ফাইন্যান্সিয়াল অফিসার হিসেবে। আলিমুজ্জামান সাহেবের সাথে পরিচয় হওয়ার পরে ভ্যাট ট্যাক্স সম্বন্ধে আমার কিছুটা আইডিয়া ছিল, কারণ আমি তো আদৌ ফাইন্যান্সের লোক সেই হিসাবে আর কি। আমি যেটা দেখলাম যে আসলে আমরা অনেকে আইন জানি, কিন্তু আইনটাকে প্রয়োগ করে আমরা বিজনেসকে কিভাবে ভ্যালু অ্যাড করতে পারি, এটা আমি আসলে শিখেছি আলিমুজ্জামান সাহেবের কাছ থেকে। আমরা একটা কথা বলে থাকি, ট্যাক্স অ্যাভয়েডেন্স এন্ড ট্যাক্স ইভেশন, দুটো শব্দ ব্যবহার করা হয়। একটা হচ্ছে ট্যাক্স ইভেশন আর একটা হচ্ছে ট্যাক্স অ্যাভয়েডেন্স। ট্যাক্স ইভেশন মানে হচ্ছে যে ট্যাক্স ফাঁকি দিচ্ছি, সোজা কথা। আর ট্যাক্স অ্যাভয়েডেন্স মানে হচ্ছে যেটা একটু আগে আমি বললাম, যে আইনকে প্রয়োগ করে আমার ট্যাক্সটা কতটুকু কমানো যেতে পারে। এবং আইনের অনেক খাত থাকে, এটা আমি ওনার থেকে দেখলাম। কিন্তু যখনই কোনো সমস্যা হতো, আমি ছিলাম সিএ ওখানে, আমি ওনাকে ডাকতাম, আমি আলিম একটা আমাকে সলিউশন একটা, উনি এমন একটা সলিউশন দিতেন যে আমার মাথায় কখন আসে যেত। এই হচ্ছে আলিমুজ্জামান সাহেব। উনি যে এখন টিআরসিতে যে কাজটা করতে যাচ্ছেন, আমি ওনাকে পুরো সাপোর্ট দিয়েছি এই কারণে, কারণ আমি মনে করি যে দেশের জন্য এবং ব্যবসায়ী সম্প্রদায়ের জন্য অনেক কিছু করতে পারবো। কাজে আজকে এখানে আমি আসলাম, ওনার সাথে আমার কোনো আসলে কোনো সম্পর্কই নেই, কোনো ব্যবসায়ী সম্পর্ক কিছুই নেই। ইটস জাস্ট একটা হৃদয়ের সম্পর্ক। উনি বললেন, আমি এসে গেলাম। এই যে ধরেন ভ্যাটের ব্যবস্থাপনাটা, যেটা একটু আগে আমার পূর্ববর্তী বক্তব্য বলে গেলেন, এটা বয়স বেশি না, তবে উন্নত বিশ্বে এটা অনেক অনেক পুরনো একটা ব্যবস্থা। বাংলাদেশেও এখন এসে গেছে ট্যাক্স ভ্যাট, তো আমরা জানি। একটু যদি আমরা তলিয়ে দেখি যে বর্তমান প্রেক্ষাপট এবং আগে কয়েক বছর যা ঘটছে, আমরা আসলে বুঝতে পারবো যে এই যে বর্তমান চাপটা যেটা এসছে রাজস্ব আয়ের উপরে, কেন এটা আসছে। আমরা একটা কথা বলে থাকি ইংলিশে আর কি, যে একটা ঝড় আসছে। এখন আমি যদি মনে করি যে আমি একটা গর্ত করে মাথাটা বুঝিয়ে ফেলবো, ঝড়টা চলে যাবে, এরপরে মাথাটা তুলবো, এটা আর হবে না। কেন হবে না একটু পরে একটু বুঝতে পারবো। কয়েকটা পরিসংখ্যান আপনাকে আমি দিই, এখান থেকে আপনার স্পষ্ট হয়ে যাবে যে চাপটা কি রকম। গত 5 বছরে গভর্নমেন্টের রাজস্ব বাজেট 5 গুণ হয়ে গেছে। 10 বছরে 5 গুণ হয়ে গেছে। চিন্তা করতে পারবেন। গত বছর যে বাজেটটা
গভর্নমেন্ট প্রণয়ন করলো 5,24,000 কোটি টাকার বাজেট, বিরাট বাজেট, এবং প্রতি বছর রাজস্ব আয় প্রায় 30 গুণের বেশি ওনারা দেখছেন। যেখানে আমাদের জিডিপি গ্রোথ হচ্ছে 7%, সেখানে গভর্নমেন্ট টার্গেট করছে 30%। তো টার্গেটটা কোথেকে আসছে তাহলে? ব্যাপারটা অনেক সহজ, কারণ ট্যাক্স পেয়ার বেশি নেই। আসলে বাংলাদেশে যারা ট্যাক্স দেয় খুব কম সংখ্যক ট্যাক্স দেয়। আপনার একটা নির্ণয় আছে যে আপনার 15% মানুষে ট্যাক্স দেয়, বাকিরা কোনো ট্যাক্স দেয় না। কেন দেয় না আমরা সবাই জানি। তো এই যে সিচুয়েশনটা আছে, গভর্নমেন্ট যখন দেখছে যে ট্যাক্স অনেক বিরাট একটা অংশ পপুলেশন দিচ্ছে না, কিন্তু ওনারা যখন বাজেট করছে 30% প্লাস রেভিনিউ গ্রোথ দেখছে, কারণ ওনাদের টার্গেট হচ্ছে যে যারা ট্যাক্স দেবে না তাদেরকে এখন ট্যাক্সের আওতায় নিয়ে আসতে হবে। এখন এই যে বাজেটটা গত বছর হলো 5,24,000 কোটি টাকা, তার মধ্যে ভ্যাটের অংশ ছিল 1,17,000 কোটি টাকা, 22%। বিগ পোর্শন হচ্ছে আপনার ভ্যাট থেকে। এখন ধরেন এই যে গত 6 মাসে যে আমরা লক্ষ্য করে দেখছি যে গভর্নমেন্টের এখন যে রেভিনিউ চাপটা কেন আসছে আমরা বুঝতে পারছি। গত 6 মাসে গভর্নমেন্টের টার্গেট ছিল 1,36,000 কোটি টাকা টোটাল রেভিনিউ টার্গেট ছিল। তবে সোফার যেটা হয়েছে সেটা হচ্ছে যে 1,05,000 কোটি টাকা, অর্থাৎ 31,000 কোটি টাকার ঘাটতি। 31,000 কোটি টাকার ঘাটতি। ঘাটতি যখন হয় তখন তো মানুষের মাথা খারাপ হয়ে যায়, কারণ চাপটা অসম্ভব বেশি পড়ে। যারা সার্কেলে অফিসার আছে তাদের উপরে চাপটা অনেক বেশি আছে যে আমি জানি না তুই কিভাবে টাকা তুলবি, কিন্তু টাকা তুলে নিয়ে আস। আমি অনেকটা বলি যে এক্সটর্শন ট্যাক্সেশন, গিয়ে বলে টাকা দিতে হবে, কিছু উপায় নেই। আর ভ্যাটের যে আয় এই বছর যেটা হয়েছে একেবারে আশানুরূপ হয়নি, কারণ নতুন ভ্যাট আয় যখন করলো তাদের অনেক আশা ছিল, কিন্তু আসলে সে আশাটা বাস্তবায়ন হয়নি। এই বছর টোটাল গ্রোথ ভ্যাটের হয়েছে 7%, তার মধ্যে 5% এসছে 80 থেকে, অ্যাডভান্স স্টেট ট্যাক্স থেকে, যেটা ভ্যাটের যেটা আসছে। কাজে এটা কথা ছিল না, কাজে বলতে গেলে কোনো গ্রোথই নাই আপনার ভ্যাটের উপরে। তার উপরে যেটা হয়েছে বড় রকম খারাপ ভালো একটা কথা আছে যে একসময় গভর্নমেন্টের বড় অংশ বাজেটের শর্টফলটা আসতো সঞ্চয়পত্র থেকে। এই বছর সঞ্চয়পত্র সেলটা অস্বাভাবিক কমে গেছে, কারণ গভর্নমেন্ট অনেকগুলো কড়াকড়ি আরোপ করেছে। তো স্বাভাবিক কি হয়েছে, ব্যাংক থেকে টাকা দিচ্ছে গভর্নমেন্ট, এখন রাজস্ব আসছে না আপনার। এই যে চাপটা, এই চাপটা কমবে না, এটা অবশ্যই বাড়বে, এটা কোনো সন্দেহ নাই। কারণ আরেকটা জিনিস আমরা দেখতে হবে যে ইদানিং যেটা আমরা দেখতে পাচ্ছি মেগা প্রজেক্ট, বিরাট বিরাট প্রজেক্টে গভর্নমেন্ট নেমে গেছে, বাঘের পিঠে চড়ে গেছে। এখন নামার কোনো উপায় এখন নাই, সবগুলোকে শেষ করতে হবে। টাকা আসবে কোথেকে? আপনার ওই রেভিনিউ থেকে আসবে। এর মাঝখানে যেটা হয়েছে, গভর্নমেন্টের সার্ভেন্ট যারা আছে ওনাদের বেতন অনেক বেড়ে গেছে আপনার, সব দিক থেকে বাজেট তো হু হু করে বেড়ে যাচ্ছে আপনার, টার্গেট হু হু করে বাড়ছে। চাপটা কার উপরে আসবে? যারা ট্যাক্স দিতে পারে তাদের উপরে চাপটা আসবে। এখন আপনি করতে পারেন ঠিক আছে, আমরা তো আগেও তো এরকম ট্যাক্স দিয়ে নিচ্ছি, আমি হয়তো আরো ট্যাক্স না দিয়ে পারতে পারি হয়তো না। তবে জিনিসটা আসলে অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছে এই কারণে যে আমরা যারা ম্যানুফ্যাকচারার যারা আছি,
আমাদের এখন নতুন ভ্যাট আইন অনুযায়ী প্রত্যেক মাসে কাকে কাকে কত টাকার মাল বিক্রি করেছি পুরো একটা হিসাব দিতে হয়। এর মানে হচ্ছে যে আমার পরে যারা হোলসেলার যারা আর আছে তাদের পুরো হিসাব এখন গভর্নমেন্ট হাতে আছে। যে কোনো দিন টান মারলে তারা আপনি ব্যাট কোথায় দিয়েছেন, এটা আজকে না তো কালকে হবেই, এটার কোনো সন্দেহ নাই। গভর্নমেন্ট একটু আসতে যাচ্ছে, বাট গভর্নমেন্ট এটা করবেই, এটা কোনো সন্দেহ নাই। আর যখন হবে তখন হবে কি যে আপনার এরিয়া তো আপনার দিতেই হবে, প্লাস পেনাল্টিও দিতে হবে। কাজেই এই কারণে আমাদের সবাই আরেকটু সচেতন হতে হবে, কারণ চাপটা কমবে না, চাপ আরো সামনে আরো বাড়বে। আমি আমারও বেশ কয়েকজন পরিচিত হোলসেলার আছে, তারা সিমেন্ট ব্যবসায়ী বহু বছর থেকে আসে আর কি। তাদেরকে ফিল্ড অফিসাররা বোঝায় যে আরে অসুবিধা নেই, আমরা আছি তো, চিন্তা করেন না। কিন্তু এটা বেশি দিন থাকবে না, কারণ সেন্ট্রাল লেভেল থেকে নেমে যাবে। তখন তারা গিয়ে বলবে যে বেটা তুই যে এই যে সেলটা করেছিলি এটা ব্যাটটা কই, এটা আসতে হবে, মেক নো মিস্টেক, আজকে তো কালকে আসবেই। যেহেতু আসবেই, এখন আমাদের সবারই একটা প্রস্তুতি নেওয়া দরকার। ঠিক আছে ব্যাট আমি দিব, তবে ব্যাট যত কম দিই আইন অনুযায়ী এটা ব্যবসার জন্য ভালো, কনজিউমারের জন্য ভালো। এবং বর্তমান যে বিদ্যমান আইন যেটা আছে, ব্যাট আইনে যেটা আছে, যে যারা হোলসেলার বা যারা ইম্পোর্ট করছে তাদের 5% ব্যাট দিয়ে বিক্রি করতে হবে। এটা যদি হয়ে থাকে, আপনি 15% আগেও দিয়েছেন, আরো 5% দেবেন, আপনার টোটাল কস্ট হচ্ছে 20%, অনেক বেশি। কাজেই এখানে কি করা যায়, এটাই হচ্ছে আজকে আলোচনার মূল বিষয়, যেটা আলিমুজ্জামান সাহেব একটু পরে আপনাদেরকে উপস্থাপন করবেন। আমি ওই বিষয়ে যাব না, উনি এক্সপার্ট, ওনার উপর আমার পূর্ণ আস্থা আছে যে আপনাদেরকে উনি খুব সরল এবং সহজ ভাষায় উনি বুঝিয়ে দেবেন। বর্তমানে আমি বেশ কয়েকটা কোম্পানিরও ডাইরেক্টর, আমি যেরকম গ্ল্যাক্সোস্মিথক্লাইনের আমি চেয়ারম্যান, কমিউনিটি বোর্ডের ডাইরেক্টর, ম্যারিকো বাংলাদেশের ডাইরেক্টর, বার্জার পেইন্টসের ডাইরেক্টর, বিএলআরটেক্সের ডাইরেক্টর। এই সব কোম্পানিগুলো কিন্তু আসলে 100% ব্যাট কমপ্লায়েন্ট, কোনো ব্যাটের এদিকে কিছু হয় না। কিন্তু অন্য দিকটা যেটা আমি জানি, যে যখনই নিচের লেভেলে চলে যায়, অর্থাৎ ডিলার লেভেলে যখন চলে যায়, তখন দেখা যায় যে আসলে কিন্তু ব্যাটের অনেকটা অসম্পূর্ণতা রয়ে গেছে। বাট এটা বেশি দিন থাকবে না, আমি আপনাকে আগেই বলে দিচ্ছি। আপনার এটা বলতে পারেন যে সতর্কবাণী, কিন্তু এটা হবেই, এটা কোনো উপায় নেই। যাই হোক, আসলে আজকে নিশ্চয়ই আপনারা আমাকে শুনতে আসেননি, আপনারা শুনতে এসেছেন যিনি মূল উপস্থাপনা করবেন, আলিমুজ্জামান সাহেব। কারণ ওনার উপস্থাপনা অনেক রিচ, ওনার পেপারটা আপনাদের দিয়েছে। এবং আমি আশা করি যে আপনারা আজকে যে কষ্ট করে যে আজকে এই ট্রাফিক জ্যামের মধ্যে এসেছেন, আমরা ইনশাআল্লাহ সবাই যখন শেষ হবে অনুষ্ঠানটা, আমরা সবাই স্যাটিসফাইড ভাবে ফিরতে পাবো। এবং একটা কথা বলেই আমি শেষ করতে চাই, যে আমরা ভ্যালু এডেড ট্যাক্স নিয়ে কথা বলছি, VAT, ভ্যালু এডেড ট্যাক্স, অর্থাৎ ভ্যালুর উপর আমরা ট্যাক্সটা দিচ্ছি। যেহেতু ভ্যালু বাড়ালেন তার উপর ট্যাক্স দিচ্ছি। আর ভ্যালু এডেড ট্যাক্সের জন্য ভ্যালু এডেড সার্ভিস আপনার লাগবে। ইনশাআল্লাহ আই থিঙ্ক PLC আপনাদের দেবেন। অশেষ ধন্যবাদ, থ্যাংক ইউ। স্যার অশেষ ধন্যবাদ আপনার প্রাণবন্ত, নিগুড়, নির্মোহ তথা নিরপেক্ষ বিশ্লেষণমূলক বক্তব্য দেওয়ার জন্য। স্যার আপনারও ব্যস্ততা আছে আমি জানি, ICMT ক্লাস আছে, কিন্তু আপনার অনুমতি নিয়ে আপনার ছোট 2 লাইনের একটু ইন্ট্রোডাকশন আমি দিতে চাই। আচ্ছা, স্যারের কথা শুনে স্যারের একটু আমি ব্যাকগ্রাউন্ডটা বলি। আমি যখন ICMT প্রায় 15-16 বছর আগে ক্লাস করতে যাই, উনি আমাদের CA ইনস্টিটিউটে স্যার পড়াতেন। যখন পড়াতেন তখন আমি সত্য কথা বলতে ওনার দিকে তাকিয়ে থাকতাম, যে মানুষটা কে, আলাদা, সবার থেকে আলাদা, কিভাবে আলাদা।
তখন আমি ওনার ব্যাকগ্রাউন্ড আমি যে এখনই লিখে ফেললাম, আমার মুখস্থ আছে স্যারের ব্যাকগ্রাউন্ড, তো স্যার কোথা থেকে আসছেন, তখন ওনার ব্যাকগ্রাউন্ড ঘাটতে গেলাম। তখন জানতে পারলাম যে উনি ছোটবেলায় পড়েছেন কলকাতা ডন বস্কো স্কুল। এটা খুবই বিখ্যাত স্কুল, যে স্কুল থেকে প্রতি বছর আপনার যেসব গ্র্যাজুয়েট বের হয় তারা ভবিষ্যতে কর্পোরেট সেক্টর বলেন, পলিটিক্স বলেন, বিভিন্ন মন্ত্রী, মিনিস্টার, পৃথিবীর বড় বড় কর্পোরেটের সিইও, লিডার্স। এরপর উনি যে পড়াশোনা, সেটা মনে হয় আপনি স্যার করেছেন 1970 সালের দিকে, সিনিয়র ক্যাম্পাস। এরপর স্যার করেছেন সেন্ট জেভিয়ার্স কলেজ, গ্রাজুয়েশন করেছেন 1975 দিকে। তারপর উনি পড়াশোনা করেছেন ইন্ডিয়াতে 1975 থেকে 78, যতটুকু আমার মনে আছে, ইন্ডিয়ান সিএন ইনস্টিটিউট এবং আইসিএম ইনস্টিটিউট, দুটো থেকেই উনি একই সাথে কোয়ালিফাইড হয়েছেন। এখন প্রশ্ন থাকতে পারে, তাই লোকটা কি বাংলাদেশি না ইন্ডিয়া? এরপরে স্যার যেটা বললেন, ওনার প্রায় 4 দশকের বেশি সময় ধরে, 40 বছরের বেশি সময় ধরে কর্পোরেট অভিজ্ঞতা। স্যার 20 বছরের বেশি সময় ব্রিটিশ আমেরিকান টোবাকোতে দেশে এবং দেশের বাইরে কাজ করেছেন। এরপর লাফার্জ সুরমা সিমেন্টে 18 বছরের মতো কাজ করেছেন। এরপর উনি